নতুন ভিত্তি বছর হিসেবে জিডিপির আকার 411 বিলিয়ন, মাথাপিছু আয় $2,554। একনেক সভার তথ্য। মাতারবাড়ির উন্নয়ন প্রকল্পে সমন্বয় করতে কর্তৃপক্ষ করার নির্দেশ, একনেকে প্রধানমন্ত্রী। বন্ড মার্কেট জনপ্রিয় হলে চাঙা হবে পুঁজিবাজার, ভবিষ্যতে দুর্বল ব্যাংক একীভূত হবে জানালেন সালমান এফ রহমান। আমন্ত্রণ অর্থনীতি সারাদিন, আপনাদের সঙ্গে আছে আমি কপ্তিয়া মুমতাহানা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে দেশের অর্থনীতি। অভ্যন্তরীণ উৎপাদন বাড়ায় দেশের জিডিপি প্রবৃদ্ধি বেড়ে দাঁড়িয়েছে $411 বিলিয়ন। সেই সঙ্গে মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে $2,500 বেশি। সকালে একনেক সভা শেষে 2015-16 এর নতুন ভিত্তি বছর ধরে এসব তথ্য তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। প্রতি বছর মোট দেশজ উৎপাদন, জিডিপি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির হারের প্রক্কালন প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস। তাদের সবশেষ তথ্য মতে অভ্যন্তরীণ উৎপাদন বাড়ায় 2015-16 ভিত্তি বছর ধরে দেশের জিডিপির আকার এখন $411 বিলিয়ন, যা এক যুগে হয়েছে 4 গুণের বেশি। একই সময়ে $700 বার্ষিক মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে $2,554। নতুন নতুন সবজি, ফসল ও ফলের মাধ্যমে বহুমুখী কৃষির সম্প্রসারণ হচ্ছে। সে সঙ্গে হাঁস, মুরগি, গরুসহ মাংসের উৎপাদন সক্ষমতা বাড়ায় 2015-16 অর্থ বছরের ভিত্তিতে কৃষিতে মূল্য সংযোজন হয়েছে 14.8%। আর শিল্প খাতের নির্মাণ শিল্পের সঙ্গে প্রযুক্তি সংযুক্ত হওয়ায় এর আকার বেড়েছে 36.1%। উবার, পাঠাও, মোবাইল ব্যাংকিং সহ নতুন নতুন সংযোজন হয়েছে সেবা খাতে। নতুন নতুন অনেক ব্যবসা বাণিজ্য এসছে, তার ফলে আমাদের জালটা বিস্তৃত হয়ে গেছে। ফলে প্রথম কি হয়েছে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, অভ্যন্তরীণ উৎপাদনের পরিমাণ অনেক বেড়ে গেছে। মন্ত্রী জানান, দেশের মানুষের সাক্ষরতা বৃদ্ধির পাশাপাশি গড় আয়ু বেড়ে দাঁড়িয়েছে প্রায় 73 বছরে, আর দারিদ্র্যের হার কমে দাঁড়িয়েছে 20%। 15 বছর প্লাস মানুষ যত আছে তার 75.2% আমরা এখন সাক্ষরতার আওতায় এসছি। দ্যাট ইজ এ বিগ নিউজ। আয়ুষ্কাল বেড়েছে, আপনারা জানেন, এইটার বলার দরকার না, তবু বলি 72.8, প্রায় 73 বছর হয়ে গেছে। পরিকল্পনা মন্ত্রী বলেন, নতুন ভিত্তি বছর ধরায় জিডিপি হিসাবে বিভিন্ন পণ্যের জাল বিস্তৃতি হয়েছে। ফলে অর্থনীতির বিভিন্ন সূচকে এসেছে ইতিবাচক অগ্রগতি। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিদ্যুৎ কেন্দ্র, সমুদ্র বন্দর সহ নানা উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে কক্সবাজারের মাতারবাড়িকে অর্থনৈতিক কেন্দ্র হিসেবে তৈরি করছে সরকার। তাই বিভিন্ন সংস্থার উন্নয়ন কর্মকাণ্ডের মধ্যে সমন্বয় করতে অঞ্চলটিতে উন্নয়ন কর্তৃপক্ষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় তিনি এই নির্দেশ দেন বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। সভায় মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বিষয়ক একটি প্রকল্পের সংশোধনী অনুমোদন হয়। এই প্রকল্প অনুমোদনের সময় প্রধানমন্ত্রী নির্দেশনা দেন বলে জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী। একনেকে 29,344 কোটি টাকা ব্যয়ে 10টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে হাওড় এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 3,490 কোটি টাকা। সমস্ত কার্যক্রম এটা মিলে এবং সোনাদিয়া যে পর্যটন কেন্দ্র হচ্ছে সব মিলে একটা অথরিটি করে কোঅর্ডিনেশন করবে সবগুলো, যার যা ডেভেলপমেন্ট আছে কম্পোনেন্ট অনুযায়ী করবেন, কিন্তু এটাকে সমন্বয় করবেন। এর জন্য একটা ডেভেলপমেন্ট অথরিটি, মাতারবাড়ি উন্নয়ন অথরিটি বা কর্তৃপক্ষ হিসাবে এটা গড়ে তুলবেন। মূলধন সংকটে আছে এমন ব্যাংকগুলোকে ভবিষ্যতে একীভূত করে বড় মূলধনী ব্যাংক করতে হবে। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন, দেশে মূলধন কম এমন অনেক ব্যাংক আছে, এ কারণে ভবিষ্যতে এই ব্যাংকগুলোকে এক করতে হবে। স্বল্পমেয়াদী আমানত ব্যবহার করে দীর্ঘমেয়াদে ঋণ দেওয়াকে বড় সমস্যা বলে মনে করেন তিনি। অর্থনীতির আকার বাড়তে থাকায় এটা তেমন সংকট তৈরি করছে না। তিনি বলেন, ব্যাংক খাতে ঋণ খেলাপি আছে, এটি বেসরকারি ব্যাংকে কম হলেও সরকারিতে কিছু আছে।
বন্ড মার্কেটের উন্নয়নে কাজ চলছে জানিয়ে তিনি আশা করেন বন্ড মার্কেট জনপ্রিয় হলে পুঁজিবাজার আরও চাঙা হবে। আলটিমেটলি আমি মনে করি ভবিষ্যতে আমাদের অনেকগুলি ব্যাংককে মার্জার করতে হবে, বিকজ আমার ইন্ডিভিজুয়াল ব্যাংকগুলি আছে কিন্তু তাদের ক্যাপিটাল বেসটা খুব ছোট। আগামী বছরে দেশে করোনা টিকা উৎপাদন শুরু হচ্ছে, প্রায় প্রস্তুত কয়েকটি ওষুধ কোম্পানিও। পাশাপাশি ভারতের সেরামে আটকে থাকা অক্সফোর্ডের টিকার চালানো আসা শুরু করবে আগামী মাস থেকে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার্স এইসবে তথ্য জানান প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। দেশেই করোনার টিকা উৎপাদনে সরকারি ও বেসরকারি পর্যায়ে গত কয়েক মাস ধরে চলছে নানা চেষ্টা। আগামী বছরে মিলবে এর সুফল। মিট দ্য রিপোর্টার্সে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান জানান, টিকা উৎপাদনে যেতে প্রায় প্রস্তুত বেক্সিমকো সহ কয়েকটি কোম্পানি। সরকারি পর্যায়েও উৎপাদনের উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ইনসেপ্টাটা আর বেক্সিমকো এছাড়া আরও অনেকগুলি 2-3টা কোম্পানি, ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে যারা বেসরকারি খাতে টিকা নিয়ে কাজ করতেছে। মাননীয় প্রধানমন্ত্রী যেটা চাচ্ছেন, যেটা উনি অ্যানাউন্সমেন্ট করেছেন, যে বাংলাদেশ সরকারও কিন্তু টিকা উৎপাদন করবে। আগামী বছর বাংলাদেশে কিন্তু টিকা তৈরি শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে বাংলাদেশের কেনা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 3 কোটি ডোজ টিকার বাকি চালান ডিসেম্বর থেকেই দেশে আসা শুরু হবে বলেও জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। পাওনা 2 কোটি 20 লাখ ডোজের পুরোটাই আগামী বছরের প্রথম 3 মাসের মধ্যে আসবে বলেও জানান। আগামী মাস থেকে তারা আবার শুরু করবে, আর আগামী বছরের ফার্স্ট কোয়ার্টারের মধ্যে আমাদের যে বাকি টিকা আছে সেরাম থেকে যেটা পাওয়ার আছে সেটা আমরা ইনশাল্লাহ আমরা পেয়ে যাব। একটা জিনিস আছে, দ্যাট সেরাম থেকে যে কন্ট্রাক্টে আমরা কিনেছিলাম সেটা আজ পর্যন্ত সেটা হলো সব থেকে কম দামে। মিট দ্য রিপোর্টার্সে সালমান এফ রহমান অনলাইনে সংবাদ প্রচারে দায়িত্বশীল হওয়া, ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োজনীয়তা, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, বুলো ইকোনমি সহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইনি সীমা লঙ্ঘন করে শেয়ার বাজারে বিনিয়োগের জন্য টাকা দেওয়ায় এবার রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংকে জরিমানা করেছে বাংলাদেশ ব্যাংক। সীমা লঙ্ঘন করে আইসিবিকে ঋণ দেওয়ায় 10 লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা সংক্রান্ত চিঠি এমডির কাছে পাঠানো হয়েছে। এর আগে ব্যাংকটির কাছে এ সংক্রান্ত ব্যাখ্যা তলব করা হয়েছিল, কিন্তু ব্যাংকের জবাব সন্তোষজনক না হওয়ায় জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী শেয়ার বাজারে কোনো ব্যাংকের বিনিয়োগ ওই ব্যাংকের আদায়কৃত মূলধন, শেয়ার প্রিমিয়াম, বিধিবদ্ধ সঞ্চিতি ও রিটেইন আর্নিংসের 25% বেশি হতে পারবে না। কিন্তু আইসিবিকে টাকা দেওয়ায় সোনালী ব্যাংকের বিনিয়োগ বেড়ে দাঁড়িয়েছে 26.6%। শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে এই প্রথম কোনো রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকে জরিমানা করা হলো। বৈশ্বিক জ্বালানি ব্যবস্থার অস্থিতিশীলতা ও জলবায়ু ক্ষতিকর পরিবর্তনকে সামনে রেখে জ্বালানি খাতের মহাপরিকল্পনায় পরিবর্তন আনা হচ্ছে, যা প্রণয়নে সহযোগিতা করছে জাপানের উন্নয়ন সহযোগী সংস্থা জাইকা। মহাপরিকল্পনা বাস্তবায়নে মঙ্গলবার অনলাইনে স্টেক হোল্ডারদের সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জানানো হয়, পরিবেশ দূষণ কমাতে ভবিষ্যতের বিদ্যুৎ উৎপাদন পরিকল্পনায় কয়লার ব্যবহার কমানো হচ্ছে। বিপরীতে বাড়ানো হবে আমদানি করা এলএনজি বিদ্যুৎ প্রকল্পের সংখ্যা। জোর দেওয়া হবে নবায়নযোগ্য জ্বালানির উপরেও। স্বাধীনতার পর থেকে জাপান বাংলাদেশের অন্যতম বিনিয়োগ সহযোগী। বর্তমানে 7টি প্রকল্প জাইকা বাস্তবায়ন করছে। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে 4 কেজি 100 গ্রাম ওজনের 26টি স্বর্ণবার জব্দ করা হয়েছে। এই ঘটনায় দুবাই থেকে আসা এক যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্মকর্তারা। সকাল 8:30টায় দুবাই থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আসা ওই যাত্রীর আচরণ সন্দেহজনক হলে জিজ্ঞাসাবাদ করেন কাস্টমস কর্মকর্তারা। পরে তার ব্যাগ তল্লাশি করে 26টি স্বর্ণবার উদ্ধার করা হয়, যার বাজার মূল্য প্রায় 2.5 কোটি টাকা। এছাড়াও জব্দ করা হয় 4টি আইফোন, একটি আইপ্যাড। কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, আটক সোহেলের 2টি পাসপোর্টে প্রায় 40 বার দুবাই থেকে আসা যাওয়ার তথ্য রয়েছে। উক্ত ব্যক্তির প্রাথমিকভাবে পাসপোর্ট পর্যালোচনায় দেখা যায় যে উক্ত ব্যক্তি ফ্রিকোয়েন্ট ট্রাভেলার, এবং উনি সুকৌশলে যে দেখবেন যে সিগারেটের প্যাকেট এবং এর মধ্যে করে স্বর্ণের বারগুলো লুকায়িত অবস্থায় নিয়ে আসার চেষ্টা করেছিলেন।
তালেবানরা ক্ষমতা নেওয়ার পর আর্থিক দুরবস্থায় আফগানরা। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে বিদেশি সহায়তা বন্ধ হয়ে যাওয়া ও অবরোধ নিষেধাজ্ঞায় বেড়েছে আর্থিক সংকট। করোনা ও দীর্ঘমেয়াদী খরার কারণে অস্বাভাবিকভাবে বেড়েছে খাবারের দামও। খাবার জোটাতেই হিমশিম খেতে হচ্ছে অনেক অবস্থা সম্পন্ন পরিবারকেও। মার্কিন সমর্থিত সরকারের আমলে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের অর্থনীতি ছিল বিদেশি সহায়তা নির্ভর। তালেবানরা ক্ষমতা নেওয়ার পর অনিশ্চিত হয়ে যায় বিদেশি সহায়তাও। স্থবির হয়ে পড়ে অর্থনীতি। সংকট আরও বাড়ে অবরোধ নিষেধাজ্ঞায়। আফগানিস্তানে তালেবান শাসন শুরুর পর দেশটিতে বন্ধ হয়ে যায় বিদেশি অর্থায়নের বিভিন্ন প্রকল্প। এতে আয়ের পথ বন্ধ হয়ে যায় অনেক মধ্য আয়ের আফগানদের। এছাড়াও বেতন আটকে আছে অনেক সরকারি কর্মকর্তা কর্মচারীর। এই পরিস্থিতিতে খাবার জোটাতে হিমশিম খেতে হচ্ছে আফগানদের। অনেকেই বিক্রি করে দিচ্ছেন ব্যবহার্য জিনিসপত্র। বিপদ বাড়ছে শীত বাড়তে শুরু করায়। আর্থিক দুরবস্থায় শীতের কাপড় কেনা হয়ে পড়েছে কঠিন। আমরা এই সাহায্য সংস্থাগুলোর কাছে অনুরোধ জানাচ্ছি যেন তারা সহযোগিতার আওতা আরও বৃদ্ধি করে। এই সংস্থাগুলো তাদের সাহায্যের হাত আরও বাড়ালে আসন্ন শীতের জন্য কিছুটা প্রস্তুতি নেওয়া সম্ভব হবে। সংকটে পড়া মানুষের সংখ্যা বাড়ায় সহায়তা বাড়াতে হচ্ছে খাদ্য সহায়তা। বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে গত বছর ৯০ লাখ বাসিন্দাকে সহায়তা করা হয়। চলতি বছর যে সংখ্যা দাঁড়িয়েছে ১,৪০,০০,০০০। আগামী বছর ২,৩০,০০,০০০ আফগানকে সহায়তার লক্ষ্য সংস্থাটির। আমরা আফগানদের প্রথমে খাবার দিয়েছি, আর এই দফায় নগদ সহায়তা দিচ্ছি। প্রতি পরিবারকে প্রায় $৭৬ করে দেয়া হচ্ছে। আগামী বছর আমাদের ২,৩০,০০,০০০ আফগানকে সহায়তার লক্ষ্য আছে। চলমান অবস্থার কারণে ২০২০ সালে আফগানিস্তানের ৯০% মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়তে পারে বলে আশঙ্কা ইউএনডিপির। দেশটির জিডিপি সংকুচিত হতে পারে ১৩.২% পর্যন্ত। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা রোগীদের হাসপাতালে ভর্তি হওয়া বা গুরুতর অসুস্থ হয়ে পড়ার হার ৫০% কমিয়ে আনতে পারে ইমোরিভির। এমন তথ্য জানিয়েছেন মেডিসিন বিশেষজ্ঞরা। দুপুরে শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মার আয়োজিত করোনা পরিস্থিতি নিয়ে একটি সায়েন্টিফিক সেমিনারে তথ্য জানান বিশেষজ্ঞরা। পাশাপাশি ওষুধ বাইরে রপ্তানি করে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব বলে জানান তারা। মহামারীর ২ বছর পূর্ণ হওয়ার ঠিক আগে কোভিড-১৯ উপশমে মুখে খাওয়ার বড়ি ইমোরিভির বাংলাদেশ বাজারে এনেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। ওষুধের কার্যকারিতা সম্পর্কে চিকিৎসকদের জানাতে মঙ্গলবার সায়েন্টিফিক সেমিনার আয়োজন করে বেক্সিমকো ফার্মা। মেডিসিন বিশেষজ্ঞরা জানান, কোভিড রোগীদের হাসপাতালে ভর্তি হওয়ার পর বা গুরুতর অসুস্থ হয়ে পড়ার হার ৫০% কমিয়ে আনতে পারে ইমোরিভির। যাদেরকে ওষুধটা দেওয়া হয়েছিল তাদের 50% কিন্তু হসপিটালাইজেশন লাগেনি, হাসপাতালে ভর্তি হতে হয়নি। আরও যে বিষয়টা দেখা হচ্ছে, স্টাডিটা তো র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল, ওখানে দেখা যাচ্ছে যে যারা এই ওষুধটা পেয়েছে তাদের মধ্যে কোনো ডেথ রেট ছিল না, আর যারা পায়নি তাদের মধ্যে ৮ জন কিন্তু ডেথ হয়েছে। তার মানে এটা কিন্তু স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট। নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন মৃদু থেকে মাঝারি লক্ষণ আছে এমন ব্যক্তিরা এই ওষুধ ব্যবহার করতে পারবেন বলেও জানান তারা। ১৮ বছরের নিচে গর্ভবতী নারীরা এই ওষুধ খেতে পারবে না। আক্রান্ত রোগীকে প্রতিদিন ২ বার ২০০ মিলিগ্রামের ক্যাপসুল ৪টা করে খেতে হবে, আর ওষুধ ব্যবহার করতে হবে ৫ দিন। যদিও আমি 2টা রোগীকে মলনুপিরাভির কিন্তু খাওয়াইছি আর কি। 2 দিন হয়েছে both are doctors. They are telling last night they were telling me about it, just 2 দিন হয়ে গেল, and psychological সে তারা বলছে we are feeling much better than before. 2 দিন খাইয়ে নাকি খুব ভালো হয়েছে আর কি। নাম বললে চিনবেন, নাম বলা দরকার নেই, দুজনই ডাক্তার এবং সিনিয়র ডাক্তার। তারা কয়ে যে 2 খাইয়ে তো ভালোই লাগছে, দিয়ে চালায় যান দেখেন কি হয়। এরই মধ্যে ফার্মাসিতে পাওয়া যাচ্ছে ইমোরিভির, আর ২০০ মিলিগ্রামের প্রতিটি ক্যাপসুল বিক্রি হচ্ছে ৪৫ টাকায়। অনুষ্ঠানে করোনা পরিস্থিতি থেকে উত্তরণের নানান পরামর্শও দেন মেডিসিন বিশেষজ্ঞরা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে শেয়ার বাজারের খবর। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে মূল্যসূচক কমলেও লেনদেন বেড়েছে দেশের 2 স্টক এক্সচেঞ্জে। এ সময় ঢাকার শেয়ার বাজারের লেনদেন বেড়েছে ৮৮ কোটি টাকা। তবে ডিএসইতে দর হারিয়েছে লেনদেনে অংশ নেওয়া ৪৮ ভাগ প্রতিষ্ঠান। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ৫২,৯৩,০০,০০০ টাকা। মঙ্গলবার লেনদেনের শুরু থেকেই মূল্যসূচকের উত্থান পতন হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে। ফলে দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স ৯.28 পয়েন্ট কমে অবস্থান করছে ৭,০১৩ পয়েন্টে।
সূচক কমলেও লেনদেন বেড়েছে ঢাকার শেয়ার বাজারে। মোট লেনদেন হয়েছে ১,৩১৪ কোটি ৬০ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৮৮ কোটি ৫৫ লাখ টাকা বেশি। হাত বদলে অংশ নেওয়া ৩৬৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর হারিয়েছে ৪৮ ভাগ প্রতিষ্ঠান, যেখানে দর বেড়েছে ১৫৬টির, কমেছে ১৭৬টির এবং অপরিবর্তিত আছে ৩৬টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড, দ্বিতীয় ওয়ান ব্যাংক এবং তৃতীয় অবস্থানে ফার্স্ট ব্যাংক। শতাংশের দিক থেকে দরবৃদ্ধির তালিকার প্রথম অবস্থানে ইমারাল্ড অয়েল, দ্বিতীয় অ্যাকমি পেস্টিসাইড এবং তৃতীয় অবস্থানে উঠে এসেছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ৪৩.১১ পয়েন্ট কমে অবস্থান করছে ২০,৫১৫ পয়েন্টে। লেনদেন হয়েছে ৫২ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। অপরিবর্তিত রয়েছে যুক্তরাষ্ট্রের ডলারের দর, বিনিময় হয়েছে ৮৫ টাকা ৮০ পয়সায়। যুক্তরাজ্যের পাউন্ডের দর কমেছে, বিনিময় হয়েছে ১১৭ টাকা ২৬ পয়সায়। ইউরোর দরও কমেছে, বিনিময় হয়েছে ৯৮ টাকা ৩৭ পয়সায়। অপরিবর্তিত ভারতীয় রুপির দর, বিনিময় হয়েছে ১ টাকা ২৮ পয়সায়। দর অপরিবর্তিত সৌদি রিয়ালের, বিনিময় হয়েছে ২২ টাকা ৯৮ পয়সায়। আরব আমিরাতের দিরহামের দরও অপরিবর্তিত, বিনিময় হয়েছে ২৩ টাকা ৪৭ পয়সায়। দর বেড়েছে কুয়েতি দিনারের, বিনিময় হয়েছে ২৮৫ টাকা ৩৭ পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিতের দর বেড়েছে, বিনিময় হয়েছে ২০ টাকা ৯৮ পয়সায়। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।